স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 5 নম্বরের দুটো গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্ন দুটো কী কী আলোচনা করব বোর্ডে তোমরা দেখে নাও। তার আগে বলে রাখি, তোমরা যারা 3 বছরের কোর্স আছে তোমাদের এটা এমডিসি অর্থাৎ সিসি পেপার, আর তোমরা যারা অন্য কোনো একটা সাবজেক্টে অনার্স নিয়েছো তোমাদের এটা মাইনর 1 পেপার। এবারে দেখো, যে প্রশ্ন দুটো আজকে ক্লাসে আলোচনা করব, 1 নম্বর প্রশ্ন হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাস রচনায় মুদ্রার গুরুত্ব, আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মুদ্রা মানে তোমরা জানো কারেন্সি যেটা হয়। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহিত্যিক উপাদানের গুরুত্ব। এই দুটো প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, আর এই দুটো প্রশ্ন থাকছে তোমাদের অধ্যায় 1 অর্থাৎ প্রথম অধ্যায় থেকে। তোমাদের প্রথম সেমিস্টারে 4টে অধ্যায় আছে, প্রথম অধ্যায় থেকে আজকে দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করতে চলেছি। আরেকটা বিষয় তোমাদের এখানে বলার আছে যে তোমাদের প্রথম সেমিস্টারের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো, ক্লাস দেখো, ক্লাস ভালো লাগলে তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো, আমাদের ক্লাস আগস্ট মাস থেকে চলছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। আমাদের সপ্তাহে 2 দিন করে ক্লাস হয়ে থাকে এবং সেক্ষেত্রে সমস্ত স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস দেওয়া হয়, মক টেস্ট নেওয়া হয় সময়ে সময়ে, এবং তার জন্য পার মান্থ 200 টাকা করে ফিস নেওয়া হয়। আজকে ক্লাসে আলোচ্য দুটো প্রশ্ন হচ্ছে, একটা হচ্ছে মুদ্রা। প্রাচীন ভারতের ইতিহাস রচনায় ইতিহাসের যে যুগ সেটাকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রাগ ঐতিহাসিক যুগ, আরেকটা হচ্ছে প্রায় ঐতিহাসিক যুগ, আরেকটা হচ্ছে ঐতিহাসিক যুগ। এই যেটা প্রাগ ঐতিহাসিক যুগ, সেই সময় কিন্তু কোনো লিখিত উপাদান পাওয়া যায়নি। সেই সময় ইতিহাস রচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যেসব উপাদান সেসব হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান, অর্থাৎ মাটি খুঁড়ে যেসব উপাদান পাওয়া গেছে সেই সব উপাদান। এবং তারপরে প্রায় ঐতিহাসিক যুগে কি লিখিত উপাদান ছিল কিন্তু সেগুলোকে পড়া যায়নি, তারপরে ইতিহাস যুগে লিখিত উপাদান পাওয়া গেছে এবং সেগুলোকে পড়াও সম্ভব হয়েছে। তাহলে এই যে মুদ্রা, এটা কি একটা প্রাগ ঐতিহাসিক যুগের উপাদান, অর্থাৎ যখন লিখিত তেমন কোনো উপাদান ছিল না তখন মুদ্রা ছিল। আর এই মুদ্রা মানে কি? মুদ্রা মানে হচ্ছে টাকা অর্থাৎ কারেন্সি। এর মাধ্যমে কি প্রাচীন ভারতের ইতিহাস জানা যায়। কিভাবে জানা যায়? মুদ্রায় তখনকার রাজাদের নাম লেখা থাকতো, সেই রাজাদের নাম দেখে জানা যেত যে এটা কোন রাজার মুদ্রা, এবং সেই মুদ্রাটা কিসের হতো? সোনার হতো, রূপোর হতো, ব্রোঞ্জের হতো। সোনার মুদ্রা যে রাজার আমলে সোনার মুদ্রা পাওয়া যায় তখন ধরে নেওয়া হয় যে তখন কি অর্থনৈতিক অবস্থাটা ভালো, সেই যে সমাজ, সেই সমাজের অর্থনৈতিক অবস্থা ভালো। কারণ সোনা আছে মানে কি তখন অর্থনৈতিক অবস্থা ভালো, রূপোর মুদ্রা আরেকটু ভালো, অর্থনৈতিক অবস্থা আরেকটু কম ভালো। আর যাদের ব্রোঞ্জের মুদ্রা পাওয়া যেত তখন বোঝাই যেত যে অর্থনৈতিক অবস্থা তেমন ভালো নয়। মুদ্রায় কি মানে কিসের তৈরি, কি ধাতুর তৈরি সেটা দেখে অর্থনৈতিক অবস্থা অনুমান করা যেত। রাজার নাম দেখে তখন কে শাসন করতো সেটা জানা যেত। এই সবগুলো কিন্তু জানা যেত। এবং মুদ্রা, এই দেশের মুদ্রা অন্য দেশে যদি পাওয়া যায় তখন বোঝা যেত যে এখানের সঙ্গে অন্য জায়গার কি বাণিজ্যিক সম্পর্ক আছে। এইভাবে মুদ্রা কিন্তু ইতিহাস রচনার একদম গুরুত্বপূর্ণ উপাদান হয়ে উঠেছে। নোটসে আমি বিস্তারিত আলোচনা করেছি, এখানে সংক্ষেপে বলে দিলাম। এবার সাহিত্যিক উপাদান। সাহিত্যিক উপাদান মানে কি? সাহিত্য মানে কি তোমরা জানো, বইপত্র, লেখাপত্র, ঠিক আছে। সেই সাহিত্যকে 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে দেশি আর একটা হচ্ছে বিদেশি। দেশি সাহিত্য রামায়ণ, মহাভারত, পুরাণ, বেদ, এইগুলো থেকে বেদ, তারপরে বেদের মধ্যে আবার ভাগ আছে ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, এইগুলো উপনিষদ, এইগুলো হচ্ছে দেশীয় সাহিত্য। বিদেশি সাহিত্য আছে, এইগুলো থেকে কি প্রাচীন ভারতের বিভিন্ন তথ্য পাওয়া যায়। রাজাদের সম্পর্কে বিভিন্ন তথ্য পাওয়া যায়, সমাজ ব্যবস্থা সম্পর্কে বিভিন্ন তথ্য পাওয়া যায়, ব্যবসা বাণিজ্য সম্পর্কে বিভিন্ন তথ্য পাওয়া যায়। এই হচ্ছে তোমাদের দুটো আমি সংক্ষেপে বলে দিলাম। এবার তোমরা প্রশ্নের উত্তর অর্থাৎ নোটসটা দেখে নাও। নোটসটা যথেষ্ট সহজ ভাষায় লেখা হয়েছে যাতে তোমাদের মনে থাকে, এবং কোয়ালিটি মেনটেন করা হয়েছে যাতে পরীক্ষায় তোমরা ভালো নম্বরও পেতে পারো। আর আরেকটা বিষয় বললাম যে যাদের অ্যাডমিশন নেওয়ার ইচ্ছা আছে তোমরা এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। চলো আজকে প্রশ্নের উত্তর দুটো দেখে নাও। এবারে তোমরা প্রশ্নের উত্তরগুলো বুঝে নাও। প্রথম প্রশ্ন যেটা ছিল যে প্রাচীন ভারতের ইতিহাস রচনায় মুদ্রার গুরুত্ব। প্রাচীন ভারতের ইতিহাস জানার জন্য মুদ্রার গুরুত্ব অস্বীকার করা যায় না, কারণ মুদ্রা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দলিল। বিভিন্ন জায়গা খনন করে এই সব মুদ্রা পাওয়া গেছে। প্রাচীন ভারতে সাধারণত বিভিন্ন ধাতুর যেমন তামা, রূপা, সোনা, সীসা
প্রভৃতির মুদ্রা পাওয়া গেছে। মুদ্রা থেকে বিভিন্ন রাজাদের নাম ছাড়াও আর্থসামাজিক অবস্থার কথা জানা যায়। তারপর কি বলা হচ্ছে দেখো, মুদ্রার গুরুত্ব। তারিখ নির্দিষ্ট সময়কাল নেই, অথচ বিভিন্ন রাজাদের নাম এই মুদ্রা থেকে জানা যায়। তারিখ বা নির্দিষ্ট সময়কাল নেই, অথচ বিভিন্ন রাজাদের নাম এই মুদ্রা থেকে জানা যায়। সোনার মুদ্রা থেকে আর্থিক সমৃদ্ধির কথা জানা যায়, অর্থাৎ যে রাজার সময় সোনার মুদ্রা ছিল তখন সেটা মানে আর্থিক সমৃদ্ধি, তাদের সেই সময় সমাজ ব্যবস্থা ভালো ছিল অর্থনৈতিক দিক থেকে। আবার অন্যান্য কম দামের মুদ্রা আর্থিক দুরবস্থার কথা স্মরণ করায়। মুদ্রায় খোদিত বিভিন্ন দেবদেবীর মূর্তি প্রাচীন ভারতের ধর্ম সম্পর্কে জ্ঞান লাভ করতে সাহায্য করে। তারপরে দেখো, মুদ্রা আমাদের দুদিক থেকে উপকার করেছে। কি দেখো, মুদ্রাগুলির প্রাপ্তির স্থান থেকে আমরা দুভাবে উপকৃত হয়েছি। প্রথমত কি দেখো, মুদ্রা থেকে এক অঞ্চলের সঙ্গে অন্য অঞ্চলের ব্যবসা বাণিজ্য ইত্যাদি সম্পর্কে জানা যায়। ভারতের সঙ্গে যে পশ্চিম এশিয়া বা রোমের ব্যবসা বাণিজ্যের সম্পর্ক প্রাচীন কাল থেকেই ছিল তা মুদ্রা থেকে জানা যায়। সাহিত্যে পাওয়া যায়, দেখো সাহিত্যে পাওয়া তথ্য মুদ্রার মাধ্যমে প্রমাণ করা হয়। সুতরাং সাহিত্যের অপেক্ষা মুদ্রার গুরুত্ব তথ্য হিসাবে অনেক বেশি। দ্বিতীয়ত, মুদ্রার সাহায্যে দেশীয় ও বিদেশি রাজাদের মধ্যে সম্পর্ক নির্ণয় করা যায়। যেমন মুদ্রার দ্বারা কুষাণ রাজা প্রথম কদফসিসের সঙ্গে রোমান সম্রাট ক্লাডিয়াসের সম্পর্কের কথা জানা যায়, অর্থাৎ কাল নির্ণয়ে মুদ্রা বিশেষভাবে সাহায্য করে। তারপরের পয়েন্ট কি আছে, ভারতে মুদ্রার প্রচলন। মুদ্রা ও শাসনতন্ত্র। ভারতে খুব সম্ভবত ব্যাক্ট্রিয় গ্রিক রাজারাই প্রথম রাজার নাম খোদাই করা মুদ্রার প্রচলন করেছিলেন। শক এবং অন্যান্য বিদেশি শাসকরা গ্রিক মুদ্রার অনুকরণ করেছিলেন। মুদ্রা আমাদের প্রাচীন ভারতবর্ষে প্রচলিত রাজতন্ত্র কিংবা প্রজাতন্ত্র ইত্যাদি শাসনতন্ত্র সম্পর্কে আলোকপাত করেছে। গুপ্ত সাম্রাজ্যের পতনের পর মুদ্রার গুরুত্ব ক্রমশ হ্রাস পায়। পরবর্তীকালে মুদ্রা পাওয়া গেছে বাংলাদেশের সমতট হরিকেল অঞ্চলে। গুপ্ত যুগের পরবর্তীকালে কয়েকটা মাত্র মুদ্রা পাওয়া গেছে। এর থেকে প্রমাণ হয় যে তখন ব্যবসা বাণিজ্যের অবনতি ঘটেছিল। তারপরে দেখো, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহিত্যিক উপাদানের গুরুত্ব। এখানে কি বলা হচ্ছে দেখো, প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে পরের প্রশ্ন আর কি, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহিত্যিক উপাদানের গুরুত্ব। প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে দেশি ও বিদেশি সাহিত্য এক বিশিষ্ট স্থান অধিকার করে আছে। সাহিত্যের ক্ষেত্রে প্রথমত কি দেখো, 4 বেদ অর্থাৎ ঋক, সাম, যজু এবং অথর্ববেদ, এগুলির মধ্যে আর্য অনার্য উভয় সভ্যতার বৈশিষ্ট্য মিশে আছে। এই জন্য ভারতে অতি প্রাচীনকাল থেকে মিশ্র সংস্কৃতির সৃষ্টি হয়েছে। তবে 4 বেদের মধ্যে ঋগ্বেদ সবথেকে পুরাতন, কারণ এর রচনাকাল খ্রিস্টপূর্ব 1500 থেকে 800 অব্দের মধ্যে ধরা হয়। দ্বিতীয়ত, বৈদিক সাহিত্যের মধ্যে আবার বেদ ছাড়াও ব্রাহ্মণ, অরণ্যক এবং উপনিষদকে বোঝায়। ব্রাহ্মণ সাহিত্যের মধ্যে শতপথ এবং ঐতেরীয় এবং উপনিষদগুলির মধ্যে ছান্দোগ্য এবং বৃহদারণ্যক প্রধান। এগুলির রচনাকাল খ্রিস্টপূর্ব 8ম শতাব্দী থেকে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দী ধরা হয়। তারপরে কি বলা হচ্ছে, তৃতীয়ত, 2টি মহাকাব্য যেমন রামায়ণ, মহাভারত। রামায়ণের রচনাকাল খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীর পূর্বে এবং মহাভারতের রচনাকাল খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীকে ধরা হয়। এই 2টি মহাকাব্যের মধ্যে মহাভারতকে অধিক গুরুত্বপূর্ণ মনে করা হয়। সমসাময়িক সমাজ, রাষ্ট্রনীতি, অর্থনীতি সম্পর্কে এই 2 গ্রন্থ থেকে অনেক কিছু জানা যায়। চতুর্থ, মোট 18টি পুরাণের নাম পাওয়া যায়। এদের মধ্যে বিষ্ণু, ভাগবত, বায়ু, মৎস্য এবং ভবিষ্য পুরাণ বিশেষভাবে উল্লেখযোগ্য। বৌদ্ধ সাহিত্যের মধ্যে দীপবংশ, মহাবংশ এবং জাতক বিশেষভাবে উল্লেখযোগ্য। পঞ্চমত, দেশীয় সাহিত্যের মধ্যে কালিদাসের রঘুবংশম, মেঘদূত, অভিজ্ঞান, শকুন্তলম, তারপরে
পতঞ্জলির মহাভাষ্য, এই সব যেগুলো আছে, যেমন পরবর্তীকালে কলহনের লেখা রাজতরঙ্গিনী প্রাচীন ভারতের একমাত্র ঐতিহাসিক গ্রন্থ। তারপরে ষষ্ঠত বিদেশি সাহিত্য, প্রচুর বিদেশি সাহিত্যের উপাদান পাওয়া গেছে। চীনা পরিব্রাজকদের লেখা গ্রন্থ যেমন হিউয়েন সাং ও ফাহিয়েন, রোমান, গ্রিক, তিব্বতীয় ও মুসলমানদের লেখাও প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহায্য করেছে। গ্রিক ঐতিহাসিক হেরোডোটাসকে ইতিহাসের জনক বলা হয়। দেখো ইন্ডিকা, এখানে এটা হবে, দেখো হেরোডোটাসের মানে ইন্ডিকা গ্রন্থ এবং চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে গ্রিক ঐতিহাসিক মেগাস্থেনিসের ইন্ডিকা গ্রন্থ গুরুত্বপূর্ণ। এখানে দেখো এই লাইনটা একটু তোমরা ঠিক করে লিখবে যে মৌর্যের রাজত্বকাল, এটা লেখার দরকার নেই। মৌর্য রাজত্বকালে কোনটা লেখার দরকার নেই বললাম, যে এখানে লিখবে যে গ্রিক ঐতিহাসিক হেরোডোটাসকে ইতিহাসের জনক বলা হয়। তারপর এখান থেকে লিখবে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকাল গ্রিক ঐতিহাসিক মেগাস্থেনিসের ইন্ডিকা গুরুত্বপূর্ণ। আর এই সমস্ত পুস্তকের সীমাবদ্ধতা স্বীকার করে নিলেও বলা যায় এই বইগুলি প্রাচীন ভারতের ইতিহাস রচনায় বিশেষ সাহায্য করেছে। এইটা তোমাদেরকে লিখতে হবে না। এই ছিল আজকের ক্লাসের দুটো প্রশ্ন।